আসসালামু আলাইকুম। ঢাকা কলেজ ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক আয়োজিত মাস্টার্স শেষ পর্বের স্যাম্পলিং ডিজাইনের উপর, এটা তোমাদের চ্যাপ্টার 4 এর ডিফারেন্ট টাইপস অফ স্যাম্পল ডিজাইনের একটি ক্লাস শুরু করছে এবং তোমাদের সঙ্গে আছি আমি সাবিনা তাসমিন, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ। শিক্ষার্থী, তোমাদের সম্ভবত একটি পরীক্ষা, যেটা করোনাকালীন সময় একটি বা দুটি হয় বন্ধ ছিল, ওই পরীক্ষাটি শেষ হয়েছে এবং পরবর্তীতে আরেকটি মাস্টার্স পরীক্ষাও সম্ভবত শুরু হবে। তো তোমাদের সঙ্গে আমি গত জুন মাস থেকে ক্লাস নিচ্ছি, রিসার্চটা আমি নিচ্ছি, কিন্তু খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে অ্যাকচুয়ালি তোমাদের কোনো কোশ্চেন আমি এই পর্যন্ত পাইনি, বা কোন জায়গাটা বুঝতে পারছো না বা আমার একটু রিভিউ করার দরকার, এ ধরনের কোনো কমেন্ট বক্সে আমি পাইনি। তো আমি আশা করছি যে তোমরা বাসায় থেকে ভালোভাবে পড়াশোনা করছো এবং করছো বলে হয়তো তোমাদের তেমন কোনো কোশ্চেন তোমাদের মনে আসেনি। এটা একটি হতে পারে, যেহেতু আমরা রিসার্চ নিয়ে কথা বলছি, এখানে কিছু হাইপোথিসিসের কথা আমরা অনেক সময় বলে থাকি, বা একেবারেই ক্লাস দেখছো না, একেবারে ক্লাস দেখছো না, এই জন্য আমি আসলে কোনো ধরনের কোশ্চেন বা কোনো জায়গাটি আবার বলতে হবে কিনা বা জায়গাটি তোমাদের কাছে অস্পষ্ট আছে কিনা, আমাকে জায়গাটার আরেকটু গভীরে যেতে হবে কিনা, এই ধরনের কোনো সিগন্যাল আমি তোমাদের কাছ থেকে পাইনি। আমি এই জন্য খুব ডিপ্রেস, যে খুব আমার কাছে খারাপ লাগছে যে হয় আমি খুব ভালো পড়াচ্ছি, এই কারণে তোমাদের মনে কোনো কোশ্চেন আসেনি, বা একদমই অ্যাভয়েড করছো আমাকে, তাই কোনো কোশ্চেন পাইনি। তো যাই হোক, এটাও আসলে একটি রিসার্চের টপিক হতে পারে, এটি টাইটেল হতে পারে যে অনলাইন কার্যক্রমে শিক্ষকরা স্টুডেন্টের কাছাকাছি যেতে পারছে কিনা। এবং আরেকটি সত্যি কথা স্বীকার করতে দ্বিধা নেই যে রিসার্চটা বেশ কয়েক বছর আগে থেকেই রুটিনে আমাকে দেওয়া, কিন্তু আমি আসলে নর্মাল সময়ে তোমাদের এতগুলো চ্যাপ্টার পড়াতে পারিনি, কারণ তোমরা সবাই চাকরিজীবী, ক্লাসে আসো না, ক্লাস করার সময়টা পাও না। তাই আমারও জানার কৌতূহল আছে, আমারও জানতে ইচ্ছে করে যে এখানে আমারকে আরো কোন জায়গায় আমার স্কিলটা বৃদ্ধি করতে হবে। এ ধরনের কোশ্চেন আমার কাছেও জাগে, যে কারণ আমি আসলে চ্যাপ্টার 4 পর্যন্ত তোমাদের কাছে যেতে পারিনি নর্মাল সময়ে, বরং করোনাকালীন সময়ে আমি চ্যাপ্টার 4-এ আসতে পেরেছি। এজন্য আমি অনেক সময় করোনাকে পজিটিভই মনে করি আমার জীবনের জন্য। আচ্ছা, যাই হোক, আমি এখন নর্মাল ব্যাপারে আসি। আমরা স্যাম্পলিং নিয়ে আজকে কয়েকটা সপ্তাহ কথা বলছি, কারণ স্যাম্পলটা একটা রিসার্চারের জন্য খুব ইম্পর্টেন্ট একটি ব্যাপার। রিসার্চ টাইটেল যেমন খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, রিসার্চ টাইটেল আমাদের নির্দেশ করবে আমাদের রিসার্চের ধরনটা কীরকম হবে, এবং রিসার্চ টাইটেলই আমাদের
বলে দিবে আমাদের পপুলেশন কিরকম হবে, আমাদের স্যাম্পলটা কিরকম হবে। তো এখানের মধ্যে একটা নন প্রবাবিলিটি স্যাম্পলিং এবং প্রবাবিলিটি স্যাম্পলিং এই দুইটি অ্যাপ্রোচ থেকে আমরা এটা দেখতে পারি। এবং গত ক্লাসে আমি প্রবাবিলিটি স্যাম্পলিংটা পড়িয়েছি যে একটা লার্জ পপুলেশন থেকে যখন প্রবাবিলিটি থিওরিটা মেনে যে স্যাম্পল গ্রহণ করা হয় তাকে আমরা প্রবাবিলিটি স্যাম্পলিং বলি। এবং আজ আমরা দেখব যে প্রবাবিলিটি স্যাম্পলিং এর কয়েকটি ভাগ আছে। প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে কিছু ধরন আছে, সেই ধরনগুলো আমরা আজকে দেখব। যেমন প্রথমে আমি দেখছি এখানে সিস্টেমেটিক স্যাম্পলিং। In some instances, the most practical way of sampling is to select every item on a list. This selection is like random sampling, but random tables or a computer to select your respondents. You select them in a systematic way. এটার সঙ্গে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর একটি ভালো মিল আছে। সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এ আমরা যেমন পপুলেশন থেকে স্যাম্পল ফ্রেম তৈরি করি এবং স্যাম্পল ফ্রেম থেকে স্যাম্পলটা নিই, এই জায়গায়ও ঠিক ওরকম কিছু ব্যাপার কাজ করে, কিন্তু এখানে একটা র্যান্ডম টেবল তৈরি করা হয় বৈশিষ্ট্য অনুসারে, এবং বা একটা কম্পিউটারকে এখানে রেসপন্ডারকে সিলেক্ট করতে একটা সিস্টেমেটিক নিয়মতান্ত্রিক একটি ওয়ে এখানে তৈরি করা হয়। সাধারণত প্রবাবিলিটি স্যাম্পলিংটা আমরা ব্যবহার করে থাকি হচ্ছে লার্জ পপুলেশন থেকে, কারণ লার্জ পপুলেশন থেকে ডাটা কালেকশন করা খুব মুশকিল হয়ে যায়। তাহলে আমার 100 জন পপুলেশন থাকলে 100 জনের মধ্যে আমাকে নিয়ে করতে হবে, কিন্তু যখন আমরা স্যাম্পলিং গ্রহণ করব তখন দেখা যাবে যে আমি এখান থেকে আমার ফ্রেম তৈরি করে এখান থেকে কিছু লোক থেকে ডাটা কালেকশন করলে আমাদের পুরো পপুলেশন এই বিষয় নিয়ে কি ভাবছে এই জিনিসটা আমাদের জানা যাবে। সেকেন্ডলি আমরা দেখছি স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। If population from which a sample is to be drawn does not constitute a homogeneous group, stratified sampling technique is generally applied in order to obtain a representative sample. Under stratified sampling, the population is divided into several subpopulations that are individually more homogeneous than the total population. এখানে একটি ব্যাপার তোমাদের মধ্যে আসে, সেটি হচ্ছে স্ট্র্যাটিফাইডের অর্থ হচ্ছে ধাপে ধাপে এটা করা হয়, যে যখন সমগ্রকে প্রতিটি একক সমজাতীয় হয় না, সমগ্রকে ফিমেল থাকলো মেল থাকলো, তাহলে দেখা যাচ্ছে ফিমেল থেকে ডাটা কালেকশন করলো একবার, মেল থেকে ডাটা কালেকশন করলো, বা 5 থেকে 10 বছরের একটি বাচ্চা থেকে কিছু ডাটা কালেকশন করলো, আবার হয়তো 11 থেকে 15-এর মধ্যে ডাটা কালেকশন করলো। তো এইভাবে যখন একটি বড় গ্রুপ থেকে যখন কিছু সাব করে নেওয়া হয়, ছোট ছোট ভাগ করে নেওয়া হয়, এবং তখন যে ডাটাটা কালেকশন করা হয় তখন তাকে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং বলে, যেটাকে বাংলায় স্তরকিত স্যাম্পলিং বলে
করা হয়। এখানে মনে রাখতে হবে, এখানে একটি বিশেষ ইম্পর্টেন্ট ব্যাপার এখানে হলো যে আমার পপুলেশনের মধ্যে সমজাতীয় জিনিসটি নেই। যেমন আমি যদি এখন ডাটা কালেকশন করি ঢাকা কলেজ, তো ঢাকা কলেজের স্টুডেন্ট পুরাটা হচ্ছে পপুলেশন এবং ম্যানেজমেন্টটা হচ্ছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের স্টুডেন্ট হচ্ছে আমার জন্য স্যাম্পল। এবং এখানে দেখা যাবে যে সবই মেইন, কারণ আমার পপুলেশনটা হচ্ছে আমার ঢাকা কলেজ একটা মেল কলেজ, পুরুষদের কলেজ। কিন্তু আমি যখন চিটাং কলেজ বা রাজশাহী কলেজ নেব, তাহলে দেখা যাচ্ছে, বা আমি কার্ল মাইকেল কলেজ নিতে গেলাম, ওখানে দেখা যাচ্ছে যে ওখানে কোঅর্ডিনেশন, তো ওখানে বলা হচ্ছে কোঅর্ডিনেশন, এবং এটার ফলে যেটা হচ্ছে যে ওখানে আমি মেল ফিমেল দুটোই পাচ্ছি। তো দেখা যাচ্ছে আমি যদি এখন বলি যে তোমরা মাস্টার্সে তোমরা চাকরিতে জয়েন করবা কিনা, তাহলে দেখা যাচ্ছে যে অনেক মেয়ের উত্তর হবে যে না, মাস্টার্সে আমরা চাকরিতে জয়েনের আগে আমরা বিটাকে বেশি প্রেফার করব। কিন্তু একটি ছেলে এখানে হয়তো অবভিয়াসলি যে উত্তরটা দিবে, সেখানে আমি যদি এই প্রশ্নটা করি যে মাস্টার্সের পরে তোমরা কি করতে চাও, কোনটাতে বেশি প্রেফার দিবা, এটা আমি একটা ওপেন এন্ডেড কোশ্চেন তাদের দিতে পারি। এবং আরেকটি হচ্ছে যে আমি হয়তো কিছু লিখে কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারি যে ক্লোজ এন্ডেডে এই কয়টার মধ্যে তোমরা কোনটাকে নিবা। তখন দেখা যাচ্ছে যে তারা হয়তো অনেকে বলবে যে আমরা চাচ্ছি, ছেলেরা হয়তো বলবে যে আমরা চাকরিটাকে প্রেফার করতে চাচ্ছি, আগে কর্মক্ষম হতে চাচ্ছে। আবার হয়তো কোনো মেয়ে বলবে যে না, মেয়েরা হয়তো এই কথাটা বেশি বলতে পারে যে আমরা বিয়ের ব্যাপারটা নিয়ে বেশি ভাবছি। তাহলে এখানে এরকম কিছু ব্যাপার এখানে আসবে। আমি যেমন আগে মফস্বলের দিকে ছিলাম, ওখানে কর্মসংস্থানের ব্যবস্থা ছিল না, এবং স্টুডেন্টদের আনন্দের একমাত্র উৎস ছিল যে কলেজে আসা, সবার সঙ্গে দেখা করা। এবং এই জন্য ওখানে দেখা যেত যে মাস্টার্সের আমাদের স্টুডেন্ট ভর্তি থাকতো, কিন্তু ঢাকা শহরে দেখা যাচ্ছে যে বিভিন্ন শপিং মল হয়ে যাচ্ছে, তারপর রিপ্রেজেন্টেটিভ, যে ওষুধের রিপ্রেজেন্টেটিভ যেটা, এবং তোমরা খুব সহজে এখানে জয়েন করে ফেলছো। তো এজন্য দেখা যাচ্ছে যে অনেক সময় তোমরা দেখা যাচ্ছে যে 6 মাসের, আমরা যদি ধরি যে 6 মাস করে আমরা ইউনিভার্সিটিতে পড়ার সময় সেমিস্টার আমরা 6 মাসই পেতাম সাধারণত, 6 মাস বা অনেক সময় 6.5 7 এরকম পেতাম। তো ওরকম দেখা যাচ্ছে যে তোমরা 2-3 মাস হয়তো ক্লাস করতে পারলে, বাকি সময়টা তোমরা যেহেতু চাকরিতে জয়েন করে ফেলছো। এটারও একটি রিসার্চের ব্যাপার আছে যে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসো এবং বাবা মারা এত লং টাইম একটা ছেলেকে পড়াতে অনেক সময় হয়তো স্বাচ্ছন্দ্য বোধ করে না, মানে একটা প্রেশার ক্রিয়েট করে। আর এই প্রেশারের কারণে হয়তো তোমরা চাপের কারণে হয়তো তোমরা চাকরিতে জয়েন করে ফেলো, এবং তখন দেখা যায় যে তখন একটি কারণ হয়, অ্যাবসেন্টের একটি কারণ, ক্লাস না করার, তোমাদেরকে না পাওয়ার একটি কারণ হয়। এবং হয়তো এখনো অনেক স্টুডেন্ট, যখন আমাদের লকডাউন হয়েছে, তোমরা বাড়িতে চলে গেছো, তারা কিন্তু আমরা পত্রপত্রিকা প্রায় দেখছি স্টুডেন্টদের কথা, বা 25, 27 বা 30 এরকম লোকদের, এরকম মানুষের কথা আমরা শুনছি যে তারা কর্মসংস্থানের জন্য মরিয়া হয়ে উঠেছে, এবং কেউ কেউ হয়তো অল্টারনেটিভ ব্যবস্থা করে নিতে পেরেছে। অনেকেই সফল হয়েছে, সাহসী অনেকে আমাদের অনলাইনে কাজ করে হয়তো অর্থের ঘাটতিটা দূর করতে পেরেছে, কিন্তু অনেকে আবার পারেনি, যারা হয়তো প্রযুক্তিতে অতটা এক্সপার্ট না, প্রযুক্তির প্রতি অতটা দক্ষ না, প্লাস হচ্ছে হয়তো অতটা সাহস করতে পারি না, বা ব্যবসাকে অতটা পছন্দ করে না, চাকরিকে বেশি প্রায়োরিটি দেয়।
তাদের জন্য তাদের অর্থের একটা বিরাট ঘাটতি ১ বছরের মধ্যে হয়ে গেছে। তো যাই হোক, তখন দেখা যাচ্ছে যে সমজাতীয় না হলে এবং সমবয়স না হলে, আমি ইন্টারমিডিয়েট থাকাকালীন সময় আমার চিন্তাভাবনা এক ধরনের ছিল, যখন আমি অনার্স পড়ি তখন আমার চিন্তাভাবনা এক ধরনের ছিল, যখন আমি চাকরি করি এবং আমার চাকরিও প্রায় ২৫ বছর হয়ে গেছে, তো এই সব মিলে এখন আমার চিন্তাভাবনা কিন্তু অন্যরকম। আমি যেমন বুঝি যে কেন তোমরা ক্লাসে আসতে পারছো না, তোমরা ক্লাসে আসতে চাও, কারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে আমিও ছিলাম, আছি। মধ্যবিত্ত ফ্যামিলিটা আমিও লিড করি। দেখা যাচ্ছে আমাদের ১০ বছর এসএসসি, ২ বছর এইচএসসি, ৩ বা ৪ বছর, আমরা ৩ বছর অনার্স করেছি, ৩ বছর, এবং এই ১৬ বছর বা ১৭ বছর বাবা মা অনেক সময় কন্টিনিউ করতে পারে না, বিরক্ত বোধ করে, বা অনেকের এক্সিডেন্টলিও চাপে পড়েও আমাদেরকে চাকরিতে আসতে হয়। আমরা ক্লাসগুলো মিস করি, যে না ক্লাসে গেলে টিচারদের কথা শুনতে পারতাম, কোনো জিনিস বুঝতে পারতাম, রেজাল্টটা হয়তো আরো ভালো হতো। তো আমরাও মিস করি, কিন্তু মিস করলেও কি হবে, আমরা জিনিসটা আমরা ওভারকাম করতে পারি না, যে কারণ চাকরির সময় এবং ক্লাসের সময় দুইটা হচ্ছে আমাদের একই সময়, এবং এর ফলে আমরা ক্লাসটা পাই না, ক্লাসটা করতে পারি না। তো এটা একটা হচ্ছে এখানে মনে রাখতে হবে যে পপুলেশনটা বড়, কারণ আমরা জানি যে প্রবাবিলিটি স্যাম্পলিং এর পপুলেশনটা বড়, সঙ্গে এটা হচ্ছে এটা হোমোজেনাস থাকবে না, সমজাতীয় থাকবে না। এরপরে হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং। If the total area of interest happens to be a big one, a convenient way in which a sample can be taken is to divide the area into a number of smaller non-overlapping areas, and then to randomly select a number of these smaller areas with the ultimate sample consisting of all units in these small areas. সাধারণত যখন আমাদের ইয়ারটা অনেক বড় হয়, বিগ ওয়ান যেটা এখানে বলেছে, তখন আমরা সমগ্রকে কয়েকটা ভাগে ভাগ করব, এবং সমগ্রকে কয়েকটা ভাগে ভাগ করে লটারির মতো করে, যেটা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এ আমরা ব্যবহার করি, সেই সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে আমরা এইখান থেকে স্যাম্পলটা নেব, এবং স্যাম্পলটা নেওয়ার পর এরপরে আমরা স্মল এরিয়া থেকে যে ছোট ছোট ভাগ করব, এই জন্য এটাকে গুচ্ছ বলা হয়েছে। সেই ছোট ছোট ভাগকে আমরা স্যাম্পল থেকে ডাটা কালেকশন করব, এবং এটার নিয়মটা হচ্ছে দৈব চৈত্র, যেটা আমরা র্যান্ডম স্যাম্পলিং বলি, ওটার মতো। এরপরে আমরা দেখব মাল্টি স্টেজ স্যাম্পলিং। এখানে কিছু কথাবার্তা আছে, এটাকে মাল্টি স্টেজ ক্লাস্টার স্যাম্পলিংও বলা হয়, কারণ এই স্যাম্পলিংটা ব্যবহার করা হয় ভৌগোলিক এলাকা ভিত্তিকে করে। সাধারণত আমি কোথারই বই দেখে তোমাদের এই লেকচার শিটটা তৈরি করেছে, তো ওখানে একটা উদাহরণ দিয়েছে যে সরকার যদি এখন চায় যে ব্যাংক সম্পর্কে জানবে, তো তখন সরকারকে যে কাজটি করতে হবে, যে পুরা বাংলাদেশের একটি ব্যাংকে যদি নেয়, যে সোনালী ব্যাংক, তো তাহলে দেখা যাচ্ছে আমার ঢাকাতেই আমি যদি নিই, যে ঢাকা বাংলাদেশের রাজধানী, ঢাকাতেই আমরা যদি নিই, তাহলে দেখা যাচ্ছে এখানেও আমাকে কয়েকটি এলাকায় ভাগ করতে হবে। সেদিন মিরপুরে আমরা যখন আজ থেকে ৩৭ বছর আগে এসেছি, তখন মিরপুরের বাস বলতো, কন্ডাক্টর বলতো
চল ঢাকা যায়, চল ঢাকা যায়, চলেন ঢাকা যায়, চলেন ঢাকা যায়। তখনও মিরপুরকে গ্রাম হিসাবে মনে করা হতো, মানে একটু উপশহর টাইপের। এখানে ধান ক্ষেত ছিল, কিছু কিছু জায়গায় অনেক পুকুর ছিল, রাস্তাঘাট উন্নত ছিল, যেহেতু চিড়িয়াখানা ছিল উন্নত ছিল, কিন্তু উন্নত থাকলেও মানুষজন অনেক কম ছিল, জনবসতি অনেক কম ছিল। তাহলে দেখা যাচ্ছে যে মিরপুরের এলাকায় একটি সোনালী ব্যাংক আর মতিঝিল এলাকায় একটি সোনালী ব্যাংকের কার্যক্রম একরকম হবে না। এখানে গ্রাহক থেকে শুরু করে সব ব্যাপারে আমাদের একটি ডিফারেন্স থাকবে। আমি যদি কোনো কম্পেয়ার করতে চাই, তাহলে আমরা অনেক সময় দেখি, আমি মিরপুরেও দেখি যে রাস্তার এই পাশে একটি সোনালী ব্যাংক আছে, আবার ওই পাশেও একটি সোনালী ব্যাংক আছে। শুধু তাই না, সোনালী ব্যাংকের ব্রাঞ্চ একই বিল্ডিং এ 2টা ব্রাঞ্চ আছে, এবং দেখা যায় ওদেরও কিছু মানে প্রশাসনিক ভাষা ব্যবহার করে ওরা, আমি ওটা এখন মনে করতে পারছি না। তো দেখা যাচ্ছে যে এবং 2টি জায়গায় আমি অনেক সময় দেখা গিয়েছে যে কোনো কাজ করতে আসাদ গেটের সোনালী ব্যাংকে বা শ্যামলীর সোনালী ব্যাংকে গেছি, ওখানে এক ধরনের নিয়ম কাজ করে, মৌলিকটা ছাড়া আমি যেটা বলছি। আবার অনেক সময় দেখেছি যে মিরপুরে আরেক ধরনের করে। শুধু তাই না, রাস্তার এপারেরটাও এক ধরনের প্রসিডিউরে চলে, পদ্ধতিতে চলে, ওই পারেরটা আরেক ধরনের প্রসিডিউর চলে। এবং যখন একজন গ্রাহক এখানে থাকবে, তখন একজন গ্রাহককে আলটিমেটলি যে কাজগুলো করতে হবে, যেখানে যে প্রসিডিউর, সেখানে সে প্রসিডিউর মেনে তার কাজটা করতে হবে। সে অল্টারনেটিভ কোনো ব্যবস্থায় যেতে পারবে না, বা কথা বলতে পারবে না যে ওই ব্রাঞ্চে তো এরকম, আপনারটাতে এরকম কেন। তো এই জন্য দেখা গেছে যখন আমি বা ঢাকার একটা সেন্ট্রাল এলাকায় একটা কলেজ, আর ঢাকার দূরবর্তী যেটাকে আমরা উপশহর বলি, যেটা শহরের সান্নিধ্যে সমীপে যেটা বলি, ওখানকার কলেজের প্রসিডিউর একরকম হবে না। হয়তো 2টাই গভর্নমেন্ট কলেজ, 2টাতে স্টুডেন্ট সংখ্যা একদম নেহাত কম না, কিন্তু না তারপরেও দেখা যাচ্ছে যে এখানে যথেষ্ট অমিল, আমরা যথেষ্ট ভৌগোলিক অবস্থানের দিক থেকে আমরা যথেষ্ট পার্থক্য দেখতে পারবো। ঠিক অমিল বলবো না, যে এখানে পার্থক্যটা দেখতে পারবো। তো এসব দিক থেকে বিবেচনা করে দেখা গেছে যে আমরা বা ঢাকা শহরে অনলাইন ক্লাস যত আগে শুরু হয়েছে, মফস্বলে অনলাইন ক্লাস তত আগে শুরু করতে পারেনি, কারণ মফস্বলে করোনার প্রাদুর্ভাব ঢাকা থেকে অনেক কম ছিল, এবং কম থাকার কারণে ওরা সবসময় আশা করেছে যে কোনো সময় আমাদের কলেজ খুলে যাবে, আমরা তো মুখোমুখি ক্লাস করতে পারবো। কিন্তু যখন দেখলো যে না, আমাদের ছুটিটা অনেক বেশি লম্বা হয়ে গেছে, অনেক বেশি, আমাদের তো আজকে আমরা 1 বছর পূরণ করলাম, তো তখন দেখা গেল যে ওরাও কলেজের ক্লাস শুরু করেছে। শুধু তাই না, তোমাদের ইন্টারমিডিয়েটের ক্লাস পরীক্ষা, ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা আমাদের কলেজে একটা হওয়ার পর আর হতে পারে না। পরবর্তীতে দেখা গেছে যে অনেক কলেজে সেম অবস্থা হচ্ছে, এবং অনেকে আমাকে ফোন করে জানাচ্ছে যে আপনাদের কলেজে কিভাবে পরীক্ষা নিয়েছে। তো ঢাকা কলেজ যেহেতু একটি ঐতিহ্যবাহী কলেজ, তো দেখা যাচ্ছে যে ঢাকা কলেজ কি করছে এটা দেখার পরে অনেকে কিন্তু অপেক্ষা করে। তো এই জন্য আমরা বলবো যে ভৌগোলিক ব্যাপার জন্য এই মাল্টি স্টেজ স্যাম্পলিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমাদের এই ডিফারেন্সগুলো দেখানোর সাথে সাথে আমি তোমাদের বলে দিয়েছি যে কোনটা কেন ব্যবহার হচ্ছে, কোনটা কি কারণে
ব্যবহার হচ্ছে কথাটা বলেছে। এবং তোমরা যখন রিসার্চের কাজ করবে, এবার তোমাদের আগে টার্ম পেপার ছিল, এবারও তোমাদের টার্ম পেপার নেওয়া হচ্ছে, এবং টার্ম পেপার নেওয়ার সময় রিসার্চের এই ব্যাপারগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, যে যেখানে ভৌগোলিক ব্যাপারটাই ভৌগোলিক অবস্থানটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ওই জায়গায় আমরা সিস্টেমেটিক স্যাম্পলিং হয়তো ব্যবহার করতে পারবো না, বা যে জায়গায় হোমোজেনিয়াস জিনিসটা নাই সেই জায়গায় আমরা ক্লাস্টার স্যাম্পলিং ব্যবহার করতে পারবো না। এই ধরনের কিছু ব্যাপার আছে। তো তোমাদের কাজকে একটু বকেছি, সেজন্য দুঃখিত। তোমরা ক্লাস কেন করতে পারো না এই জিনিসটা আমিও জানি, সবাই জানে। আমার একটু মন খারাপ হচ্ছে যে তোমরা কোনো কোশ্চেন করোনি, কারণ আমি যেহেতু টিচার এবং আমার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে ক্লাস নেওয়াটা, তো আমি চাই যে আমার ক্লাসটাতে আমি আরো ভালো করতে চাই, আর স্কিলটা বৃদ্ধি করতে চাই। তো তোমরা যদি কোশ্চেন না করো তাহলে আমার স্কিলটা বৃদ্ধি হবে না। একটু সেলফিশের মতো কথা বলছি, যে নিজের ভালোর জন্যই চাচ্ছি তোমরা কোশ্চেন করো। তো তোমরা বাসায় থাকবে, পড়াশোনা করবে, তোমাদের সম্ভবত মাস্টার্স পরীক্ষার রুটিন দিয়েছে বা দিয়ে দিবে। বাসায় থাকবে, বাসায় থেকে পড়াশোনা করবে, মাকে ঘরের কাজে সাহায্য করবে। মাকে ঘরের কাজে সাহায্য করা প্রগতিশীলতার লক্ষণ, এটা ক্লাসে বলেছে অনেকবার। আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে জানাবে, আমি চেষ্টা করব যে তোমাদের কোশ্চেনের সলিউশনটা করতে, বা তোমাদের পড়াটাকে আরো মজার, আরো প্রাণবন্ত, আরো স্ট্যান্ডার্ড কিভাবে করা যায় জিনিসটা চাইবো। তোমাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। তোমাদের এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেক সময় তোমাদের স্যাম্পলিং কাকে বলে, টাইপস অফ প্রবাবিলিটি স্যাম্পলিং আসে, বা অনেক সময় দুই একটা টিকা আকারে আসে, যা সিস্টেমেটিক লেখো বা স্থলভিত লেখো বা মাল্টি স্টেজ লেখো, ক্লাস্টার লেখো, এরকম করে অনেক সময় আসে। তখন অবভিয়াসলি এটা একটু বড় হবে, এখানে সুবিধা অসুবিধাটা থাকবে, এবং কোন কোন ক্ষেত্রে এটা ব্যবহার করা যায় এই কথাগুলো এখানে থাকবে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। সৃষ্টিকর্তার কাছে তোমাদের সবার কল্যাণ প্রার্থনা করছি। আল্লাহ হাফেজ।